হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। মডেল কোশ্চেন পেপার 16 পর্যন্ত আমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। আমরা রায়মার্টিন প্রশ্নবিত্ত সলভ করছি। আজকে আমরা স্টার্ট করব মডেল কোশ্চেন পেপার 17। মডেল কোশ্চেন পেপার 17 এর একের দাগ থেকে সলভ করব। তাহলে শুরু করছি, দেখো আজকের ক্লাস। প্রথম যে প্রবলেম এমসিকিউ, একের দাগের একেরটা, কোন মূলধন ও তার বার্ষিক সুদের অনুপাত 12:1। তাহলে মূলধন 12:1 হলে মূলধন 12x হচ্ছে আর সুদ x, এটা ধরে নেওয়া গেল। বলছে বার্ষিক সুদের হার কত, তার মানে এটা নিশ্চয়ই 1 বছরের ঘটনা। তাহলে এই যে 12 ইন্টু আর যদি সুদের হার ধরি আর 1 বছর বাই 100, এইটা ইকুয়াল টু সুদটা, উভয় দিক দিয়ে সুদটা ইকুয়াল করলাম। একটা সুদ এক্স বলা আছে বা 12:1 আমরা এক্স নিয়ে নিচ্ছি, আর একটা আমরা সুদ নির্ণয় করেছি, এটা কেটে দিলাম। তাহলে 12, তাহলে আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 100/12। এই যে কোনাকুনি গুণ করলে 100, মানে 12 ইজ ইকুয়াল টু 100 হয়ে যাবে। 12 ইজ ইকুয়াল টু 100, এখান থেকে 100/12। তাহলে আর ইজ ইকুয়াল টু 4 দিয়ে 25/4 3 12, তাহলে 8.1 হয়ে যাবে। তাহলে সুদের হার 8.1 কোন অপশনে আছে? অপশন এ তে। অপশন এ 8.1 এত পার্সেন্ট। দুই একটা এমসিকিউ। 2x² - 3x - k + 2 সমীকরণ একটি বীজ শূন্য কখন হবে? সমীকরণ হচ্ছে 2x² - 3x, 2x² - 3x - k + 2। এই সমীকরণে একটি বীজ শূন্য যদি বীজটা আলফা ও বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু, বীজটা 0 হতে হলে যে কোনো একটা বীজ 0 কখন হবে? দেখো তার চেয়ে এটা এই প্রসেসে যাওয়াচ্ছে, আমরা যদি যাই এইভাবে যে একটা বীজ 0 কখন হবে, এই যে ধ্রুবক পার্টটা এইটা যদি 0 হয়ে যায় তাহলে অটোমেটিক একটা বীজ 0 হয়ে যাচ্ছে। তাহলে এই যে -k + 2 এটাকে 0 হতে হচ্ছে, তাহলে -k = -2, k = 2। আচ্ছা, এইটা হলে কিভাবে হচ্ছে? এটা যদি 0 হয়ে যায়, এই যে 2x² - 3x = 0, x কমন নিলে 2x - 3 = 0, তাহলে x = 0 একবার হচ্ছে, 2x, এইটা x = 3/2 একবার হচ্ছে। তাহলে এইটা 0 হলে এই দুটো বীজ হয়ে যাচ্ছে, তার মানে একটা বীজ 0 হচ্ছে কার জন্য? k = 2 হওয়ার জন্য। তাহলে এটা অপশন বি, k = 2। তিনেরটা, প্রদত্ত চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে আচ্ছা একটা চিত্র আছে, চিত্রটা অঙ্কন করছি। এটা একটা চিত্র, ঠিক আছে? এর উপর এবার এইটা, তাহলে একটা কোণ এ বি সি ডি ই, এটা এ বি সি ডি, এটা ই ধরছি, এ বি সি ডি, 60 ডিগ্রি 50 ডিগ্রি, এটা কেন্দ্র মনে করো ও এখানে আছে, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 50। তাহলে এই যে চিত্রে কি চাইছে? চাইছে সমস্ত কিছু এইডি 60 ডিগ্রি বলা আছে, আমরা নিয়েছি এইডি 60। আচ্ছা, সিবিই 50, সিবিই 50 ডিগ্রি বলা আছে, আমরা লিখেছি তাও। আর এডিবি এর মান চেয়েছে, এডিবি, এডিবি এই কোণটা খুবই সহজ ব্যাপার। দেখো এইটা আর এইটা বিপরীত কোণ, তো তাহলে এইটা 60 হলে এটাও 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। এই ত্রিভুজে দেখো বিসিই ত্রিভুজে 6 আর 5 11 110, ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এই দুটো সমষ্টি হচ্ছে 110, তাহলে এই কোণটার মান কত? 70 ডিগ্রি হতে হবে, তবে তো তিনটি কোণের সমষ্টি 180 হবে। হ্যাঁ, 6 আর 5 11 + 70, তাহলে এ বি বৃত্তচাপের সাপেক্ষে এই কোণটা আর এই কোণটা একই বৃত্তানুপ্রস্থ কোণ, তাহলে এইটা সত্য হলে এটাও সত্য হবে। তাহলে এডিবি কোণের মান 70 ডিগ্রি, ঠিক আছে? অপশন সি সত্য, 70। আবার একবার বলছি, এইটা 60 ডিগ্রি, এইটা তার বিপরীত কোণ, তাহলে দুটো কোণ সমান হয়, অপোজিট কোণ। এবারে বিসিই ত্রিভুজে চলে যাও। বিসিই ত্রিভুজের ক্ষেত্রে তাহলে এই দুটো কোণের মান জানি, 6 আর 5 11 110 ডিগ্রি, ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180 হয়, তাহলে এই কোণের মান কত? 180 - 110, 70 ডিগ্রি। এবি বৃত্তচাপের সাপেক্ষে সি কোণ আর ডি কোণ একই বৃত্তানুপ্রস্থ কোণ, এইটা 70 হলে এটাও 70, ঠিক আছে? চারেরটা,
4 হচ্ছে যখন যদি দিনের কোনো এক সময় একটি স্তম্ভ ও একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠি ছায়া দৈর্ঘ্য, এটা মুছে রাখো, দিনের কোনো এক সময় একটি স্তম্ভ একটি 20 মিটার লম্বা উলম্ব লাঠির ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভ 50 মিটার, একটি স্তম্ভ ও 20 মিটার লম্বা একটি ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে 50 মিটার ও 10 মিটার হয়ে থাকে, তবে স্তম্ভের উচ্চতা কত? যদি দিনের কোনো সময়ে একটি স্তম্ভ, যে কোনো একটি স্তম্ভ এবং 20 মিটার লম্বা একটি উলম্ব ছায়ার দৈর্ঘ্য 50 মিটার ও 10 মিটার, তাহলে দেখো আনুপাতিক মানে এখানে ধরো মনে করো একটি স্তম্ভ আর এটা 20 মিটার একটা লাঠি বলেছে, তাহলে এদের আনুপাতিক মানটা কত? একটি সময়ে ছায়ার দৈর্ঘ্য, এটা আনুপাতিক মানটা সমান হবে, এটা 50 বলা আছে আর এটা 10 বলা আছে, এটাকে আমরা এক্স নিচ্ছি, কোনাকুনি গুণ করলে কত আসছে দেখো, 10x = 100, তাই তো? 10x = কত হয়ে যাচ্ছে? 5 × 10, এইটা। এই যে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 50 মিটার আর 20 মিটারের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার, ঠিক আছে? তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে আনুপাতিক মানটা? তাহলে x = 100/10, 100 হয়ে যাচ্ছে, আনুপাতিক মান হিসেবে নির্ণয় করা হচ্ছে। এর দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য এতটা, এর ছায়ার দৈর্ঘ্য এতটা, একটা নির্দিষ্ট সময়, তাহলে নির্দিষ্ট সময় যেহেতু এদের আনুপাতিক মানটা সমান হবে, তাহলে এটা অপশন ডি 100 মিটার। একটি গোলকের ব্যাসার্ধ আর, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ স্মল আর, গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ স্মল আর এবং উচ্চতা গোলকের ব্যাসের 3/2 অংশ। গোলকের ব্যাসার্ধ আর, তার মানে ব্যাস টু আর, ঠিক আছে, ব্যাস টু আর। তাহলে গোলকে উভয়ের কি বলেছে? গোলক ও চোঙের ঘনফল সমান, তাহলে গোলকের ঘনফল কত? 4/3 পাই আর কিউব, 4/3 পাই ক্যাপিটাল আর তার কিউব, ঠিক আছে? আচ্ছা, আর বলেছে লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ স্মল আর, তাহলে চোঙের উচ্চতা গোলকের 3/2 অংশ, তাহলে উচ্চতাটা গোলকের ব্যাসের 3/2 অংশ, তার মানে উচ্চতা কত? তার সঙ্গে 3/2 দিয়ে গুণ, তাহলে হয়ে যাচ্ছে 3r, 2 কেটে গেলে এইটা আসছে, ঠিক আছে? তাহলে এর উচ্চতা বেরিয়ে গেল, তাহলে চোঙের আয়তন কত হচ্ছে? চোঙের আয়তন πr² h, পাই, এর ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, πr² h মানে 3r, এইটা হয়ে যাচ্ছে। এইটা হয়ে গেলে স্মল আর ও ক্যাপিটাল আর এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, পাই কেটে দিলাম, ঠিক আছে, বা এই আর কেটে দিলাম, এটা r² হয়ে গেল, তাহলে এই যে 4r² = এটা 3 আবার 3, তাহলে 9 স্মল r² হয়ে যাচ্ছে, উভয় দিকে রুট করলে 2r = 3r হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সম্পর্কটা এইরকম আসতে চাইছে, কিন্তু এখানে কোনোটাই এখানে এইরকম নেই, তাই তো? 4/3 পাই r কিউব পাই r² h, কোনোটাই এরকম নেই, ব্যাসের এত অংশ বলা আছে, ব্যাসটা বের করতে হবে কিন্তু। আচ্ছা, এখানে যেহেতু কোনোটি নেই তাই অপশন ডি কোনোটি নয়, অপশন ডি কোনোটি নয়। 30, 34, 35, 36 একটা তথ্য আছে, তথ্যের মধ্যমা এবং এই তথ্যের মধ্যে দুটো তথ্য দেওয়া আছে, সেই দুটো তথ্যের মধ্যমার পার্থক্য বা অন্তর চেয়েছে। প্রথম তথ্য দেখো, 30, 34, 35, 36, 37, 38, 39, 40, 30 থেকে 30, 34, 35, 36, 37, 38, 39, 40, এইটা। হ্যাঁ, আচ্ছা, 38 দুবার আছে, এইখানে আরেকটা 38, টোটাল কটা তথ্য হচ্ছে? 4, 5, 6, 7, 8, 9টা, তাহলে মাঝের মান কোনটা? এদিকে 4টে, এদিকে 4টে, 37 মধ্যমা। এবার দ্বিতীয় যে এটা দেয়া আছে 30, 34, 36, 37, 38, 30, 34, 36, 37, 38, 39, 40, এইটা আরেকটা দেয়া আছে 30, 34, 36, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা,
7টা এবং ঊর্ধ্বক্রমাণু সাজানো আছে। তাহলে এইখানে এদিকে এদিকে, আচ্ছা উভয় ক্ষেত্রেই মধ্যমা 37 চলে আসছে, উভয় ক্ষেত্রে মধ্যমা 37, তাহলে মধ্যমার পার্থক্য 0 হয়ে যাবে। অপশন ডি তে আছে 0, 0। ঠিক আছে, দেখো একের দাগের এমসিকিউ 6টা কমপ্লিট হলো। যাব 2 এর দাগে। দুইয়ের দাগের একের থেকে শুরু করছি। 2 এর দাগের একের বলছে এ এক্স ওয়াই মাসের জন্য এক্স ওয়াই জেড স্কোয়ার টাকা, বি এক্স স্কোয়ার ওয়াই টাকা ওয়াই জেড স্কোয়ার মাসের জন্য বিনিয়োগ করলে তাদের লাভের অনুপাত, লাভের অনুপাত হবে তাদের মূলধন অনুপাতের সঙ্গে সমান। এবার যেহেতু পৃথক পৃথক সময়ের জন্য তারা মূলধন বিনিয়োগ করেছে, তাদের 1 মাস হিসেবে মূলধন অনুপাত বের করতে হবে। তাহলে এই যে এ এর 1 মাস হিসেবে মূলধন কত, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই জেড স্কোয়ার, এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই জেড স্কোয়ার 1 মাস হিসেবে মূলধন এইটা। আর বি এর 1 মাস হিসেবে মূলধন কত, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1:1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1:1 মূলধন অনুপাত। তাহলে শূন্যস্থানে হবে 1:1, 2-এরটা। এ প্রপোর্শনাল 1/b, বি প্রপোর্শনাল 1/c, এটা দেয়া আছে দেখো, এ প্রপোর্শনাল 1/b। ধরে নাও a ইজ ইকুয়াল টু k1/b, বি প্রপোর্শনাল 1/c, ধরে নাও b ইজ ইকুয়াল টু k2/c। ঠিক আছে, আর কি আছে, c প্রপোর্শনাল d, c প্রপোর্শনাল d, ধরো c ইজ ইকুয়াল টু k3d। ঠিক আছে, তাহলে এ ও ডি এর মধ্যে সম্পর্ক এইখানে চলে আসে। এবার এ ইজ ইকুয়াল টু k1/b, তাই তো, k1 বাই, এবার বি এর মানটা বসাচ্ছি k2/c, বি এর মানটা। তাহলে এ ইজ ইকুয়াল টু k1 ইন্টু সি বাই k2, তাহলে এ ইজ ইকুয়াল টু k1 বাই k2c, তাহলে এ ইজ ইকুয়াল টু k1 বাই k2, সি এর মান কত ইন্টু k3d। তাহলে এই এতটা পার্ট ধ্রুবক, ধ্রুবকটা তুলে দিলে এই প্রপোর্শনাল ডি হয়ে যাচ্ছে। ঠিক আছে, শূন্য স্থানে এ ও ডি এর মধ্যে সম্পর্ক এইটা। নেক্সট দেখো 3-এরটা, এই দুটো বোঝা গেল। 3-এরটা বলছে কোন বৃত্তের অন্তর্লিখিত একটি আয়তক্ষেত্রে দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য, কোন বৃত্তের অন্তর্লিখিত একটি আয়তক্ষেত্রে, মানে বৃত্তের মধ্যে অন্তর্লিখিত কোন বৃত্ত, এটা তার মধ্যে অন্তর্লিখিত একটি আয়তক্ষেত্র, এটা সন্নিহিত বাহু দৈর্ঘ্য, এটা 5 সেমি, এটা 12 সেমি, তাই তো। আয়তক্ষেত্র যেহেতু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এর অতিভুজটা হবে এর যেটা কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণটা হবে এই যে কর্ণ, এটা যেহেতু এইটা একটা কর্ণ যোগ করা হলো। এবার যেহেতু এই কোণটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এইটা নিশ্চয়ই বৃত্তের ব্যাস হবে। এটা কত, ব্যাসটা কত হবে, এটা 12/5, তার মানে এটা অবশ্যই 13 হবে, 13 সেমি ব্যাস। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলেই 13 পেয়ে যাবে এটা। হ্যাঁ, এবার বলছে বৃত্তের ব্যাসার্ধ কত, তাহলে 13/2, 13/2 মানে 6.5 সেমি, তাই তো, 6.5। তাহলে শূন্যস্থানে হবে 6.5, 4, 5, 6। আচ্ছা 6টা নয়, এখানে 5টাই, 6টা। আচ্ছা, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বলা আছে। আবার এ ইজ টু বি, আলফা ইজ টু বিটা, আলফা প্লাস বিটা 90 ডিগ্রি। আর আলফা ইজ টু বিটা কত বলা আছে, আলফা ইজ টু বিটা 1:2, 1:2। আমরা ধরে নিচ্ছি আলফা ইজ ইকুয়াল টু এক্স আর বিটা ইজ ইকুয়াল টু 2x হচ্ছে। তাহলে এইখানে পুট করে দিলে এই যে x প্লাস 2x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেল, x প্লাস 2x, তাহলে 3x ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে x ইজ ইকুয়াল টু 90/3, 30, x ইজ ইকুয়াল টু 30 চলে আসছে। এবার sin 3 আলফা cos বিটা, তাহলে x এর মান 30, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, আর বিটা ইজ ইকুয়াল টু 30 ইন্টু 2, 60 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। এবার বলছে যে sin 3 আলফা ইজ টু cos বিটা, sin 3 আলফা ইজ টু
কস বিটা। সাইন 3 আলফা মানে কত? এবার 3 আলফা ইজ ইকুয়াল টু 3 ইন্টু 30 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ইজ টু কস বিটা মানে কস 60, মান পুট করো সাইন 91 আর কস 60 মান হয়ে যাচ্ছে হাফ, তাই তো? তাহলে 2:1 হয়ে যাচ্ছে, কস 60 মান হাফ, তাহলে এটা অ্যান্সার হবে 2:1। অঙ্কটা একটু লেন্দি অঙ্ক। নেক্সট দেখো, ঘনকের মোট কর্ণ সংখ্যা এবং পার্শ্বতল সংখ্যার সমষ্টি। ঘনকের কর্ণ কটা থাকে? ঘনকের 4টি কর্ণ, আর পার্শ্বতল মানে চারিদিকের তল, চারটে তল থাকে। তাহলে কর্ণ সংখ্যা 4 প্লাস পার্শ্বতল 4 ইজ ইকুয়াল টু 8 হবে, ঠিক আছে? তাহলে টোটাল সমষ্টি 8। এবার দেখো, একটি স্কুলে ছাত্রদের গণিতের গড় নাম্বার x বার। একটি স্কুলে ছাত্রদের গণিতের গড় নাম্বার, x বার, ছাত্র সংখ্যা n1। হ্যাঁ, তাহলে এই যে n1 জনের গড় নাম্বার x বার, তাহলে মোট n1 জনের গড় নাম্বার x1 বার, তাহলে মোট নাম্বার কত হচ্ছে? n1 x1 বার, এইটা। আবার এবং n2 সংখ্যক ছাত্রীদের গড় নাম্বার x বার, তাহলে আবার ছাত্রীদের মোট নাম্বার n2 x2 বার, তাহলে মোট নাম্বার কত? n1 x1 বার প্লাস n2 x2 বার, এইটা হচ্ছে মোট নাম্বার। হ্যাঁ, এবার বলছে তাদের গণিতের সাধারণ গড়। গণিতের সাধারণ গড় টোটাল স্টুডেন্ট সংখ্যা দিয়ে ভাগ ছাত্র আর ছাত্রী, n1 জন প্লাস n2 জন, তাহলে বাই n1 প্লাস n2, এটাই আনসার, এটাই গড়। তাহলে এখানে হয়ে যাচ্ছে n1 x1 বার প্লাস n2 x2 বার বাই n1 প্লাস n2, এইটা। দেখো এটা আসছে। নেক্সট দেখো 3-এর দাগে যাব। সত্য মিথ্যা। একটি দ্রব্যের দাম 50 টাকা, প্রতি বছর 10% দাম কমলে 2 বছর পর দাম 60 টাকা। আরে দাম, এটা কষার কোনো দরকার নেই, দাম কমছে অথচ বলছে 60 টাকা। দাম কমলে 50-এর কম হবে, 60 হবে, বেশি হবে না কখনো। তাহলে যে তথ্য দেওয়া আছে অবশ্যই মিথ্যা। এরপর দেখো,1/x প্রপোর্শনাল 1/y, এটা দেওয়া আছে 1/x প্রপোর্শনাল 1/y, তাহলে 1/x ইজ ইকুয়াল টু k/y নিয়ে নিচ্ছি। এবার আমরা 1/x পাওয়ার n নিচ্ছি, এটা k/y পাওয়ার n নিচ্ছি। অতএব 1/xn ইজ ইকুয়াল টু k টু দি পাওয়ার n বাই yn হয়ে যাচ্ছে। তাহলে ধ্রুবকটা যদি তুলে দিই, k টু দি পাওয়ার n ধ্রুবক, এখানে 1/x টু দি পাওয়ার n প্রপোর্শনাল 1/y টু দি পাওয়ার n, এইটা আসছে 1/x টু দি পাওয়ার n প্রপোর্শনাল 1/y টু দি পাওয়ার n। নেক্সট দেখো, তাহলে এর পরেরটা যেটা দিয়েছে এটা সত্য। 1 2 3, দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা 4টি। এই দেখো, এই একটা বৃত্ত মনে করো, এই একটা বৃত্ত, এরা পরস্পরকে ছেদ বা স্পর্শ করেনি, এই একটা সরল সাধারণ স্পর্শক। যে স্পর্শকের একই দিকে দুটো বৃত্ত সেটা সরল সাধারণ স্পর্শক। এই একটা সরল, এই একটা সরল, এই একটা তির্যক, এই একটা তির্যক, 4টে স্পর্শক, দুটো সরল সাধারণ, দুটো তির্যক সাধারণ, ঠিক আছে? তাহলে স্পর্শক সংখ্যা হবে 4টি, এটা সত্য। 4 বলছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণ ধনাত্মক। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণ ধনাত্মক। ধনাত্মক কখন হয়? এই যে এখান থেকে এইটা হয় 10 20, এখানে 30 ডিগ্রি, 45 90 60, এভাবে 90 ডিগ্রি ধনাত্মক কোণ। তাহলে এইখান থেকে যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, এটা ধনাত্মক কোণ উৎপন্ন হচ্ছে।
এদিকে হলে ঋণাত্মক মাইনাস, এদিকে হলে ধনাত্মক কোণ। তাহলে সেটাই বলা আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, এটাই বলা আছে। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা সত্যই লিখবো আমরা। 5 বলছে 7 সেমি ব্যাসযুক্ত একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। 7 সেমি নিরেট অর্ধগোলকের 7 সেমি ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ কত? 7/2। ব্যাসার্ধ 7/2। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? 3 পাই r স্কয়ার। 3 পাই এর মান 22 7 r স্কয়ার মানে 7/2 আবার 7/2। 7 7 কেটে গেল 11, 7 11 77, 77 ইন্টু 3 তাহলে 33 ইন্টু 7/2। 3 7 21 1 হাতে থেকে 2, 3 7 21 2 23/2, 231/2। ঠিক আছে, এইটা আসছে। তাহলে কিন্তু এখানে 77 বর্গ সেমি বলা আছে, তাহলে এটা মিথ্যা, এটাকে ক্যান্সেল করা যাবে না। 6 পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলোর মান নির্ণয়ের জন্য সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে। এটা একদমই ঠিক, সংখ্যাগুলোর মান নির্ণয়ের জন্য সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান নাও হতে পারে। ঠিক আছে, এটা সত্য। সত্য মিথ্যা কমপ্লিট হলো, দেখো শূন্যস্থান কমপ্লিট হয়েছে, সত্য মিথ্যা কমপ্লিট হলো, এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে। 4 দাগে শুরু করব, যেগুলো 2 নম্বর করে কোশ্চেন সলভ করা। চারের দাগের এক একটা। তরুণ ও সুমন্ত যথাক্রমে 18,000 টাকা ও 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। তরুণ ও সুমন্ত 18,000 টাকা 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। 9 মাস পরে সুমন্তর যত লাভ করলো সেই লাভ পেতে হলে তরুণকে তার মূলধন কত মাস খাটাতে হবে। তাহলে ধরি তরুণকে তার টাকা x মাস খাটাতে হবে। ধরি তরুণকে তার টাকা x মাস বা t মাস খাটাতে হবে। তার টাকা x মাস খাটাতে হবে। ঠিক আছে, আচ্ছা। তরুণের মূলধন 18,000 টাকা আর খাটছে x মাস, অতএব তরুণের 1 মাস হিসেবে মূলধন কত? 1 মাস হিসেবে মূলধন ইজ ইকুয়াল টু 18,000 ইন্টু x, এত টাকা, ইজ ইকুয়াল টু 18,000x, এত টাকা। আচ্ছা, আর সুমন্ত 10,000 টাকা, 9 মাস পরে সুমন্ত যত লাভ করলো, তাহলে সুমন্তর 1 মাস হিসেবে মূলধন কত? সুমন্ত 10,000 টাকা 9 মাস খাটছে। এখানে সুমন্তর 1 মাস হিসাবে মূলধন ইজ ইকুয়াল টু 10,000 ইন্টু 9, এত টাকা, ইজ ইকুয়াল টু 90,000 এত টাকা। ঠিক আছে, এবার বলছে সেই লাভ পেতে হলে, মানে উভয়ের লাভ সমান, অর্থাৎ লাভের অনুপাত 1:1, অতএব শর্তানুসারে শর্তানুসারে 18,000x is equal to 90,000 বা x is equal to 90,000,18,000 বা x is equal to কেটে গিয়ে এটা 5 হবে। অতএব তরুণকে তার টাকা 5 মাস খাটাতে হবে। ঠিক আছে, তরুণকে তার টাকা 5 মাস খাটাতে হবে। নেক্সট দেখো, 4 দাগের 1 হয়ে গেল, 2 এর অঙ্কে যাচ্ছে। 4 দাগের বার্ষিক সুদ আসলের 1/16 হলে 8 মাসে 720 টাকার সুদ কত? আচ্ছা, বার্ষিক সুদ আসলের 1/16। ধরি আসল, ধরে নিচ্ছি আমরা, ধরি আসল সমান x টাকা,
অতএব সুদ কত? সুদ সমান এক্স ইন্টু আসলে 1/16 অংশ বলেছে, এত টাকা সমান এক্স বাই 16 টাকা, এটা সুদ। বার্ষিক সুদ বলেছে, আচ্ছা সময় সমান 1 বছর, সময় সমান 1 বছর। ধরি সুদের হার সমান R%। অতএব এক্স টাকার R% বার্ষিক সুদের হারে 1 বছরের সুদ, 1 বছরের সুদ সমান PRT বাই 100 এক্স ইন্টু আর ইন্টু 1/100 এত টাকা ইজ ইকুয়াল টু এক্স আর বাই 100 এত টাকা। তাহলে এইটা সুদ বেরোচ্ছে, আবার সুদ বলা আছে, দুটোকে সমান করে দিই, ঠিক আছে। অতএব শর্তানুসারে কি হয়ে যাবে, এক্স আর বাই 100 ইজ ইকুয়াল টু এক্স বাই 16, এক্স এক্স কেটে গেল, বা আর ইজ ইকুয়াল টু 100/16, বা আর ইজ ইকুয়াল টু 4 থেকে যাচ্ছে 25/4 সুদের হার। অতএব সুদের হার, বার্ষিক সুদের হার ইজ ইকুয়াল টু 25/4%। এইটা হলো। এরপর কি বলা আছে, 8 মাসে 720 টাকার সুদ কত হবে? এটা একটা পার্ট, এটা সুদের হারটা বেরিয়ে গেল। এবার তবে যেটা বলেছে সেটা নির্ণয় করতে পারবো। এটা মুছে দিলাম, দেখো 8 মাস সমান কত বছর? 8 মাস সমান 8/12 বছর সমান 2/3 বছর, 4 দিয়ে কাটছে, 4 3 12, 4 2 8। অতএব 720 টাকার 2/3 বছরের 25/4% হারে সুদ সমান 720 ইন্টু 2/3টা অবশ্যই নিচে হবে, 25/4টা নিচে হবে, ইন্টু 100, মানে PRT/100 খাটালে পি আর মানে 25/4, 25টার উপরে 4টা নিচে হবে অবশ্যই, টি মানে 2/3, 2টা উপরে 3টা নিচে, আর PRT/100 হলো 25, এটা 4 হয়ে গেল, 2 হয়ে গেল। আচ্ছা 4 দিয়ে কাটলে 4 18 72, 180, এইটা কেটে গেলে 90, 90টা আবার 3 দিয়ে কেটে গেলে 30। অতএব সুদ সমান 30 টাকা, সুদ 30 টাকা, ঠিক আছে। অতএব 8 মাসে 720 টাকার সুদ, অতএব 8 মাসে 720 টাকার সুদ 30 টাকা, ঠিক আছে। 8 মাসে 720 টাকার সুদ 30 টাকা। নেক্সট দেখো 4 থেকে 3-এরটা। চার থেকে 3 বলছে, প্রমাণ করে একটা সমীকরণ দেওয়া আছে, ইদিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। বাস্তব বীজ কখন থাকবে না? যদি নিরূপকটা <0 হয় তখন কোনো বাস্তব বীজ থাকে না। নিরূপক বের করার সূত্র, ax² + bx + c = 0 সমীকরণের নিরূপক হয় b² - 4ac। তাহলে 2 × p² + q² x², 2 × p² + q² x² plus 2 × p + qx plus 2 × p + qx plus 1 is equal to 0. Two into p plus qx plus 1 is equal to 0. তাহলে দ্বিঘাত সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না যদি, অতএব নিরূপকটা বের করো। নিরূপক is equal to b² মানে এইটা পুরোটা, 2 × p plus q minus 4a, a মানে 2 × p² plus q², c এর মান 1, এইটা b² minus 4ac, এইটা হয়ে যাচ্ছে 4 × p plus q
তার হোল স্কোয়ার মাইনাস 8 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। 4 কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে কি হচ্ছে দেখো, আর এটা সূত্রে ফেলে দিচ্ছে, এটা পি স্কোয়ার প্লাস 2পি কিউ মাইনাস এই প্লাস কিউ স্কোয়ার, 8 থেকে 4 কমন নিলে 2 মাইনাস 2পি স্কোয়ার মাইনাস 2কিউ স্কোয়ার, এইটা ঠিক আছে। আচ্ছা এইটা হচ্ছে তাহলে 4 ইন্টু এটা মাইনাস পি স্কোয়ার প্লাস 2পি কিউ মাইনাস কিউ স্কোয়ার, এইটা মাইনাস 4 কমন নিলে পি স্কোয়ার মাইনাস 2পি কিউ প্লাস কিউ স্কোয়ার, তাহলে -4 এইটা হচ্ছে পি মাইনাস কিউ তার হোল স্কোয়ারের সূত্র। এখানে এইটা জিরো কখন হবে, যদি এনি কোনোভাবে পি সমান কিউ হয়ে যায় এটা জিরো হয়ে যাবে, তার মানে বীজের বাস্তব বীজ থাকছে এবং তারা সমান। কোনোভাবেই যদি পি নট ইকুয়াল টু কিউ হয় এই পার্টটা কখনোই জিরো হচ্ছে না, জিরো না হওয়া মানে এটা মাইনাস দিয়ে মান আসছে, সামনে মাইনাস আছে, এটা যাই হোক প্লাস এই ভেতরের মানটা পি মাইনাস কিউ যাই হোক, তাহলে এইখানটা প্লাস হোক মাইনাস হোক তার স্কোয়ার করলে প্লাস হয়ে যাচ্ছে, আলটিমেট সামনে মাইনাস চলে আসছে, মাইনাস দিয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে পি এই সমীকরণের বীজদ্বয় বাস্তব সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না, সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি এই যে পি মাইনাস কিউ নট ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ পি নট ইকুয়াল টু কিউ হয়। পি মাইনাস কিউ নট ইকুয়াল টু জিরো, তার মানে একটা ওদিকে গেলে পি নট ইকুয়াল টু কিউ, পি নট ইকুয়াল টু কিউ হলে কোনো বাস্তব বীজ থাকবে না, ঠিক আছে। নেক্সট দেখো 4 দাগের, আর পি ইকুয়াল টু কিউ হয়ে গেলে এটা জিরো হয়ে যাচ্ছে, পুরোটাই জিরো, তার মানে বীজের বাস্তব এবং সমান। বি মাইনাস সি প্রপোর্শনাল বি এক্স, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক খুঁজতে বলেছে। বি মাইনাস সি প্রপোর্শনাল বিসি বলা আছে, আচ্ছা এটা বলা আছে, বা বি মাইনাস সি ইজ ইকুয়াল টু কে ওয়ান বিসি, আচ্ছা, আর সি মাইনাস এ প্রপোর্শনাল সি এ, সি মাইনাস এ প্রপোর্শনাল সি এ, বা সি মাইনাস এ সমান কে টু সি এ, আর এ মাইনাস বি, এ মাইনাস বি প্রপোর্শনাল এ বি, বা এ মাইনাস বি সমান কে থ্রি এ বি, কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। তাহলে তিনটিকে যোগ করলে কি হবে, এটাকে 1 দাও, এটা 2 দেয়া থাক, এটা 3, 1, 2, 3 যোগ করে পাই, যোগ করলে কি পাবো, আচ্ছা 1, 2, 3 যোগ করার আগে আমরা কে ওয়ান কে টু কে থ্রি সেপারেটলি যদি বের করে নিই, হ্যাঁ এই তিনটে যোগ করার আগে কে ওয়ান কে টু কে থ্রির মানটা আমরা বের করছি, এটা 1টা মুছে দিলাম, 2টা মুছে দিলাম, 3টা মুছে দিলাম, যোগ করলাম না এখন। কে ওয়ান বি সি ইজ ইকুয়াল টু বি মাইনাস সি, বা কে ওয়ান ইজ ইকুয়াল টু বি মাইনাস সি বাই বিসি, বা কে ওয়ান ইজ ইকুয়াল টু বি বাই বিসি মাইনাস সি বাই বিসি, বা কে ওয়ান ইজ ইকুয়াল টু 1 বাই সি মাইনাস 1 বাই বি, সি মাইনাস এ ইজ ইকুয়াল টু কে টু সি এ, বা কে টু ইজ ইকুয়াল টু সি মাইনাস এ বাই সি এ, বা কে টু ইজ ইকুয়াল টু সি বাই সি এ মাইনাস এ বাই সি এ, বা কে টু ইজ ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই সি, আর এ মাইনাস বি প্রপোর্শনাল এ মাইনাস বি সমান কে থ্রি এ বি, বা কে থ্রি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এ মাইনাস বি বাই
এবি, বা K3 ইজ ইকুয়াল টু A বাই এবি মাইনাস B বাই এবি, বা K3 ইজ ইকুয়াল টু এইটা কেটে যাবে 1 বাই বি মাইনাস 1 বাই এ, এটা কাটবে। ঠিক আছে, এটাকে 1 2 3 1 2 3 যোগ করে পাই, তাহলে K1 প্লাস K2 প্লাস K3 1 বাই সি মাইনাস 1 বাই বি প্লাস 1 বাই এ মাইনাস 1 বাই সি প্লাস 1 বাই বি মাইনাস 1 বাই এ, 1 বাই এ প্লাসে মাইনাসে কাটলো, 1 বাই সি প্লাসে মাইনাসে, 1 বাই বি প্লাসে মাইনাসে, অতএব K1 প্লাস K2 প্লাস K3 সমান 0। ঠিক আছে, নেক্সট 4 দাগের হয়ে গেল, 5 দাগে যাব। পাঁচের দাগে বলছে ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান যায়। এটা ও চিত্র অঙ্কন করবে, ও কেন্দ্রবৃত্ত আমরা মনে করছি এইরকম আছে এ বি আর সিডি। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান যায়। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এ বি ও সিডি দুটি সমান যায়। কোণ এ ও বি 60 ডিগ্রি, তাহলে সমান যায় এটা মনে রাখবে, দুটি সমান যায় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। ঠিক আছে, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, অতএব কোণ সিওডি ও 60 ডিগ্রি হবে। হ্যাঁ, দুটো সমান যায় কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, এটাও 60 ডিগ্রি। এবার দেখো সিডি সমান 6 সেমি, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আবার সিডি সমান এবি সমান 6 সেমি বলে দিয়েছে, তাহলে এইটা 6 সেমি। এবার দেখো এটাও 6 সেমি। ও ত্রিভুজ এ ও বি এর 60 ডিগ্রি পেয়ে গেছি, ও এ সমান ও বি, অতএব কোণ ও বি এ সমান কোণ ও এ বি, এরা দুটো কোণ সমান। না, আবার কোণ এ ও বি না, ও এ বি আর ও বি এ, আবার কোণ ও বি এ প্লাস কোণ ও এ বি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। হ্যাঁ, বা এরা দুটো সমান, তাহলে কোণ ও বি এ আর ও এ বির জায়গায় আমরা ও বি এ বসাচ্ছি। হ্যাঁ, ও বি এ সমান 120, বা 2 কোণ ও বি এ সমান 120 ডিগ্রি, বা কোণ ও বি এ সমান 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। কোণ ও বি এ কোণের মান 60 ডিগ্রি হলো, তাহলে অতএব ও বি এ যেহেতু 60 ডিগ্রি, ও এ বিও 60 ডিগ্রি হবে। হ্যাঁ, অতএব ত্রিভুজ এ ও বি এর তিনটি কোণ সমান, তিনটি কোণের মান সমান। অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, এ ও বি সমবাহু ত্রিভুজ, তার একটা বাহু 6 সেমি বলা আছে। কি চেয়েছে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ অর্থাৎ ও এ সমান ও বি সমান এ বি সমান 6 সেমি। বৃত্তের ব্যাসার্ধ সমান 6 সেমি। দেখো বৃত্তের ব্যাসার্ধ 6 সেমি আসছে। নেক্সট 6 দাগেরটা যাচ্ছি।
এটা কমপ্লিট হলো। ছয়ের, একটি বৃত্তের কেন্দ্র ও এওসি ব্যাস। আচ্ছা, বৃত্তের কেন্দ্র চিত্র অঙ্কন করছি। এ ও সি, বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ও এবং এওসি ব্যাস। আচ্ছা, বি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু এবং এসিবি 50 ডিগ্রি। ও কেন্দ্রীয় বৃত্তে এওসি ব্যাস, ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তে এওসি ব্যাস। বি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এসিবি 50 ডিগ্রি। বি যে কোনো একটি বিন্দু বি বৃত্তের উপর যে কোনো বিন্দু এবং কোণ এ সি বি সমান 50 ডিগ্রি, সেইভাবে আমরা নিয়েছি। আচ্ছা, এবার এটি বৃত্তের এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক। এটি বৃত্তের এ বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এই বৃত্তের এটি স্পর্শক। তারপরে কি বলা আছে, যেখানে বিওটি বিন্দু এসি ব্যাসের একই প্রান্তে। আচ্ছা, এটা স্পর্শক, বি আর টি একই প্রান্তে, ঠিক আছে, একই প্রান্তে। তাহলে বি এ টি কোণের মান, বি এ টি স্পর্শক, তাহলে কি চেয়েছে, বি এ টি কোণের মান, এটা স্পর্শক বি এ টি। হ্যাঁ, আচ্ছা, কোণ এ বি সি অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। অতএব কোণ বি এ সি কত, 180 মাইনাস 90 প্লাস 50 সমান 180 মাইনাস 140 সমান 40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এইটা থেকে স্ট্রেট কোণ, সরল কোণ, এটা কত, অতএব কোণ বি এ টি সমান 180 মাইনাস কোণ বি এ সি সমান 180 বি এ টি বা মাইনাস বি এ সি, এটা 40, বা কোণ বি এ টি সমান 140। অ্যান্সারটা লিখবে, স্টেটমেন্টটা, বি এ টি কোণের মান 140 ডিগ্রি। না, এটা আমরা ঠিকঠাক হলো না, এটা 180 হবে না, বৃত্তের ব্যাসার্ধ স্পর্শক লম্ব হয়, ঠিক আছে। তাহলে এইটা হবে বিএসি, বিএসি, এইটা ঠিক আছে এই পর্যন্ত। বিএটি সমান এটা হবে, এটা 90 ডিগ্রি হয়, 90, এটা 90, 50। অ্যান্সার লিখবে বিএটি কোণের মান 50 ডিগ্রি। বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়, এটা তোমাদের উপপাদ্য আছে, ঠিক আছে, সেই উপপাদ্যটা কাজে লাগবে। বৃত্তের ব্যাসার্ধ এবং স্পর্শক সর্বদা লম্ব হয়। 6এরটা হলো, নেক্সট দেখো 7এরটা। একটি রম্বসের প্রতিবাহু দৈর্ঘ্য 17 সেমি, কর্ণের দৈর্ঘ্য 30 সেমি হলে অপর কর্ণ কত? রম্বসের প্রতিবাহু সমান 17 সেমি, একটি কর্ণ সমান 30 সেমি, তাই তো? একটি কর্ণ কত বলেছে? 30 সেমি। আমরা জানি রম্বসের কর্ণদ্বয়
আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আমরা তাহলে এই যে একটা রম্বস এইরকম হচ্ছে, এইটা 17, রম্বসের 4টে বাহু সমান, তো এইটা আমরা ধরে নিচ্ছি এইটা 30, পুরোটা 30 হলে এইটা 15, এইটা 15। ঠিক আছে, আচ্ছা। ও তাহলে এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণ ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক আছে, আচ্ছা ধরছি আমরা এখানে এ বি সমান 17 সেমি আর ও এ সমান 15 সেমি। ধরি ও বি ইজ ইকুয়াল টু x সেমি। অতএব ত্রিভুজ এ ও বি থেকে পাই ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার সমান এ বি স্কোয়ার। ও এ কত? ও এ 15 স্কোয়ার প্লাস ও বি কত? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 17 স্কোয়ার, বা 15 225 প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 289 হয়ে যাচ্ছে। এরপর আমরা উপরে লেখাটা একটু মুছছি, দেখো এখানের পর চলে আসছে বা এক্স স্কোয়ার 289 মাইনাস 225 বা এক্স স্কোয়ার সমান 64 আসছে, তাই তো? বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8 বা এক্স সমান পজিটিভটা হবে 8। অতএব বিডি ইজ ইকুয়াল টু ওবি প্লাস ওডি। তাহলে ওবি যতটা ওডিও ততটা হয়, হ্যাঁ, 8 প্লাস 8 সমান 16। অতএব অপর স্টেটমেন্ট লিখবো অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। একটি কর্ণ 30 হলে অপরটি 16, অতএব অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। এটা উত্তর লিখবে। ঠিক আছে, অপর কর্ণের দৈর্ঘ্য 16 সেমি। 7এরটা। 8এর দেখো প্রমাণ করতে দিয়েছে, 8এর প্রমাণ করা। সাইন 52 প্লাস কস 38 বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করব। সাইন 52 প্লাস কস 38 বাই সাইন 38 প্লাস কস 52। সাইন 38 প্লাস কস 52, এখানে সাইন 52 আর কস 38টাকে আমরা 90 মাইনাস 52 লিখতে পারি। 90 থেকে 52 বিয়োগ করলে 38ই আসে, নর্মাল বিয়োগ হচ্ছে। হ্যাঁ, নর্মাল বিয়োগ হচ্ছে এটা। আর এটা আসছে সাইনটাকে আমরা লিখছি এখানেও 90 মাইনাস 38টাকে 90 মাইনাস 52 লিখে দিচ্ছি প্লাস কস 52 ইজ ইকুয়াল টু এখানে সাইন 52 আগে থেকে আছে, কস 90 মাইনাস থিটা সাইন থিটা, আবারও সাইন 52, সাইন 90 মাইনাস থিটা কি হয়? কস থিটা, সাইন 90 মাইনাস থিটা, এটা হচ্ছে কস 52 প্লাস আবারও কস 52। তাহলে দুটো সাইন 52 হলো উপরে, 2 সাইন 52 2 কস 52, 2 কেটে গেল, ট্যান 52 হয়ে যাচ্ছে। আর ডান পক্ষ কি আছে? ডান পক্ষ ইজ ইকুয়াল টু ট্যান 52 আছে। ঠিক আছে, ডান পক্ষ ট্যান 52 দেওয়া আছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, দেখো
8 হয়ে গেল। নেক্সট দেখো 9 অঙ্কে যাব আমরা। নয় বলছে tan থিটা প্লাস cot থিটা 2 tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা কত? এটা দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2, বা এটা tan থিটা প্লাস cot মানে 1/tan ইজ ইকুয়াল টু 2, বা এটা tan থিটা লসাগু, এটা হয়ে যাচ্ছে tan স্কয়ার থিটা হয়ে যাবে অবশ্যই 2, বা tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 tan থিটা। বাঁ দিকে আনলে এটা tan থিটা হোল স্কয়ার মাইনাস 2 tan থিটা প্লাস 1 মানে 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0, বা tan থিটা মাইনাস 1 তার স্কয়ার ইজ ইকুয়াল টু 0। অতএব tan থিটা মাইনাস 1 সমান 0, বা tan থিটা ইজ ইকুয়াল টু 1। cot থিটা ইজ ইকুয়াল টু কত? cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা, বা cot থিটা 1/1, বা cot থিটা সমান 1। এবার tan টু দি পাওয়ার 7 থিটা, tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা সমান tan থিটা তারপরে 7 প্লাস cot থিটা তারপরে 7। এইটা মানে 1 টু দি পাওয়ার 7 প্লাস 1 টু দি পাওয়ার 7, মানে 1 প্লাস 1 সমান 2। লিখবে tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটার মান 2। এটা অ্যান্সার লিখবে, tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটার মান 2। নেক্সট 10 একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সমান। ধরি কর্ণের বাহু, ধরি ঘনকের বাহু, ঘনকের বাহু ইজ ইকুয়াল টু a একক। ওই ঘনকের, অতএব ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কত? সমগ্রতলের ক্ষেত্রফল সমান ফর্মুলা হচ্ছে 6a², এত বর্গ একক। ঠিক আছে, ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সমান বলেছে, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 6a², বাহু যদি a একক হয়। অতএব ঘনকের আয়তন, আয়তন কত? a³ ঘন একক। এদের এককগুলো আলাদা হলেও সাংখ্যমানটা সমান বলেছে, শুধুমাত্র মানটা সমান। শর্তানুসারে a³ ইজ ইকুয়াল টু 6a², বা a সমান 6 হয়ে যাচ্ছে। অর্থাৎ ঘনকের বাহু সমান 6 একক। কি চেয়েছে? একদম সহজ অঙ্ক এটা। আচ্ছা, ঘনকের বাহু 6 একক, অতএব কর্ণ কত? ঘনকের কর্ণ বের করার সূত্র বাহু জানা থাকলে √3 ইন্টু বাহু। অতএব ঘনকের কর্ণ সমান 6√3, হ্যাঁ, এত একক হয়ে যাবে, বা √3 ইন্টু 6, তারপরে একবারে 6√3 লিখলাম। ঠিক আছে, নেক্সট 11টা একদমই সহজ অঙ্ক ছিল। একটি নীরের লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য একটি নীরের গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান। গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ এবং গোলকের ব্যাসার্ধ সমান, ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান গোলকের ব্যাসার্ধ সমান r একক ধরলাম। ঠিক আছে, গোলকের আয়তন
ধরে নিচ্ছি শঙ্কুর উচ্চতা ধরছি, ধরি শঙ্কুর উচ্চতা, ধরি শঙ্কুর উচ্চতা সমান এইচ একক। অতএব শঙ্কুর আয়তন কত? শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ এত ঘন একক। শঙ্কুর আয়তন এত ঘন একক। তাহলে গোলকের আয়তন, গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে শর্তানুসারে কি বলেছে? গোলকের আয়তন শঙ্কুর আয়তনের দ্বিগুণ। শর্তানুসারে চারের তিন পাই আর কিউব ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/3 পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, পাই পাই কেটে দাও, এইটা কেটে দিয়ে আর পড়ে থাকছে, এটা কেটে দেওয়া হলো, 3 কেটে গেল, বা 4r ইজ ইকুয়াল টু 2h। কি চেয়েছে? চেয়েছে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত। শঙ্কুর উচ্চতা h আর ভূমির ব্যাসার্ধ r ধরে নিয়েছি, বা h বাই r ইজ ইকুয়াল টু 2 আর 4, তবে কোনাকুনি গুণ করলে আগের লাইনটা আছে, দেখো 2h 4r এইভাবে নিতে হয়, হ্যাঁ, বা h is to r is equal to 4 is to 2, বা h is to r is equal to 2 is to 1। ঠিক আছে, এইটা। অতএব স্টেটমেন্টটা তোমরা লিখবে যে শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:1। শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:1, এটা স্টেটমেন্ট লিখবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট এবং আজকের লাস্ট অঙ্ক, 4 দাগের 12টা লাস্ট অঙ্ক। বলছে কল্পিত গড়, তথ্যের কল্পিত গড় a সমান 50, কল্পিত গড় a সমান 50, মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা সামেশন অফ fi সমান কত? সামেশন অফ fi 50। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য h সমান 20, h সমান 20। আর কি বলা আছে? মোট পরিসংখ্যা লিখেছি, আর সামেশন অফ fi ui, এটা ডট কমা হবে, ডট কমা হবে, ডট কমা, আর সামেশন অফ fi ui সমান 10, সামেশন অফ fi ui সমান 10। তাহলে যৌগিক গড় নির্ণয় করো। অতএব x বার যৌগিক গড় ফর্মুলা হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi ইন্টু h ইজ ইকুয়াল টু, বা x বার সমান a কত? 50 প্লাস এটা হচ্ছে 10, সামেশন অফ fi 50 ইন্টু h এর মান 20, এইটা কাটলো 5 দুগুণে 10, বা x বার ইজ ইকুয়াল টু 50 প্লাস 2, বা x বার ইজ ইকুয়াল টু 52। ঠিক আছে, x বার ইজ ইকুয়াল টু 52, দেখে নাও। আচ্ছা 52 না, এটা 2 ইন্টু 2, দুটো 2 আছে, 4, 54। ঠিক আছে, 2 ইন্টু 2 4, 54। তাহলে বলছে তথ্যের যৌগিক গড় নির্ণয় করো। অতএব নির্ণয় যৌগিক গড়, অতএব তথ্যের যৌগিক গড়, তথ্যের যৌগিক গড় 54। ঠিক আছে, দেখো তথ্যের যৌগিক গড় আসছে 54। তাহলে মডেল প্রশ্ন পেপার 17 591 পাতা 1 থেকে 4 দাগ পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হলো। ঠিক আছে,
আজকের ক্লাস আমরা এখানে স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা এই মডেল কোশ্চেন পেপার 17-এর 5-এর দাগ থেকে সলভ করা শুরু করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।